আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে। তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায়, তার কনভয় যখন হামলা হয়েছিল, ইট পাথর লাঠি মারা হয়েছিল, তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী আস্ফালন করেছিল, ওই জায়গাটার নাম ত্রিপুরা। আজকে লাফাচ্ছেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় যাচ্ছিলেন তার গাড়ি অ্যাটাক হলো, যখন আমরা ত্রিপুরায় নিয়মিত গেছি তখন অ্যাটাক হয়েছে, আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি। যেহেতু 21শে জুলাই ওরা পাল্টা সভা করেছিল, তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব। পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে, অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, তাই বিক্ষোভ সমাবেশ চলছিল। সেখানে শুভেন্দুবাবুর কনভয় যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে, তর্কাতর্কি কিছু হয়। আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন, তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে, যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে, আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল, ধরা পড়ে গেছিল ক্যামেরায়, ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ির। তো নিজেরাই ভেঙে ওরা যে বিতর্কের মুখে পড়েছে, ওরা যে বিরোধিতার মুখে পড়েছে, উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না, বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না, আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না, 21শে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলার সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন, মানুষ হবে না। তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল, ওরা উত্তেজনা ছড়িয়েছেন, তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাঁচ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে, আমাদেরকেও ওই গাড়ির কাঁচ ভাঙেনি। আর যদি বেশি লাফান তাহলে উত্তর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ত্রিপুরায় কেন অ্যাটাক হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সিঙ্গুর নন্দীগ্রামে এইভাবে নিগৃহীত হয়েছিলেন বারবার, তখন সিপিএম শাসন ছিল, তাহলে কি মানে কোনো বিষয়ই না। যদি কেউ বাংলা এবং বাঙালিকে আক্রমণ করে, যদি কেউ বলে বাংলা ভাষাটা ভাষা নয়, যদি কেউ বলে বাংলা বলে কোনো ভাষা নেই, যদি কেউ বাংলাভাষী হওয়ার জন্য আসাম থেকে উত্তরবঙ্গের বাঙালিকে নোটিশ দেয় এনআরসির, যদি কথায় কথায় বলে বাংলাদেশে পাঠিয়ে দেব, তো তাহলে মানুষের ক্ষোভ তো থাকবেই। তো তার সঙ্গে যদি তাদের লোকেরা উত্তেজক ভাষা ব্যবহার করেন, তারা যদি আপত্তিকর ভাষা ব্যবহার করেন, তো কোথাও কোথাও একটু তর্কাতর্কি হচ্ছিল। এবার নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে নাটক করেছে। আরে বিরোধী দলনেতা উনি তো কথায় কথায় এর নামে হুঁশিয়ারি দিচ্ছেন, তার নামে হুঁশিয়ারি দিচ্ছেন। আজকে এই আইএএসকে, কালকে ওই ডব্লিউবিসিএসকে, পরশু ওই আইপিএসকে, কখনো থানায় ঢুকে বড়বাবুকে, এইগুলো তো ওনাদের কালচার। আগে বলুন, আপনি বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, আপনার নেতা অমিত মালব্য উত্তেজনা ছড়াচ্ছে, তার কোনো নিন্দা করেননি কেন? বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, এর কোনো প্রতিবাদ বিরোধী দলনেতা তিনি কেন করেননি? কেন বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্যের নেতারা সেই প্রতিবাদ করেননি? মানুষ ক্ষুব্ধ, মানুষ সেই কারণেই, বাংলার মানুষ, বাংলাভাষী মানুষ, তারা আপত্তি করেছেন, কালো পতাকা দেখিয়েছেন। এখন সেখান থেকে যদি তাদের লোকেরা এসে তার উপর আবার গলাবাজি করে, আপত্তিকর কথা বলে, তর্কাতর্কি হয়েছে, সেই সময় নিজেরা গাড়ি ভেঙে এখন নাটক করছে। শুভেন্দু জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশ ছিল, তারপরেও হামলা চালানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, রাজ্যপাল, হাইকোর্ট সবাইকে জানাচ্ছি। আমার মনে হয় শুভেন্দুর এই যে নালিশ জানানোর যে একটা প্রবণতা, একটা নালিশ, একটা দৃশ্য কিছু তৈরি করে নিয়ে নালিশ, তো সেটা শুধুমাত্র রাজ্যপাল, শুধুমাত্র দিল্লি গিয়ে একটা অমিত শাহকে হলুদ ফুলের তোড়া দিয়ে ওইগুলো আর দেখাবেন না আমাদের। আপনি বরং রাষ্ট্রসংঘে যান, আপনি রাষ্ট্রসংঘের একটা সেনাবাহিনী নিয়ে আসুন যেটা আপনাকে ঘিরে রাখবে, আপনি রাষ্ট্রসংঘের সাহায্য চান। এই রাজ্যপাল, অমিত শাহ, এগুলো কি ছোট হয়ে যাচ্ছে? রাজ্যপাল,
ইউএন থেকে সেনা আসছে শুভেন্দুর জন্য, তারপরেও বিজেপি হারিতেছে শুভেন্দুদের নেতৃত্বে, এইগুলো আমরা দেখাতে চাই। ফলে আপনারা এই রাজ্যপালকে জানাবো, অমুককে জানাবো, তমুককে জানাবো, ধর কল্যাণ উদয়ন গুহ এবং তৃণমূলের প্রেসিডেন্টের নামে এফআইআর করছি, মানে এফআইআর করেছেন শুভেন্দু অধিকারী। এখন উদয়ন গুহ এবং নিজেদের লোক গাড়ি ভেঙেছে, যারা বাংলাভাষী বিজেপি, যারা বিজেপি বাংলায় কথা বলেন, তারাই আপত্তিতে তো গাড়ি ভাঙছেন। যারা বিজেপি বাংলায় কথা বলেন তারাই তো নিজেরা শিকড়ের সংকট অনুভব করছেন, কারণ আসাম থেকে চিঠি আসছে, আসাম থেকে নোটিশ আসছে, রাজবংশীর কাছে আসছে, মতুয়ার কাছে আসছে, শুধু তো মুসলমান নয়, হিন্দুর কাছে আসছে। তো তারাই বিক্ষোভ করছিলেন। এখন নজর ঘোরাতে উদয়নবাবুর নামে এফআইআর, অমুকের নামে এফআইআর। ওই প্রতিবাদীর মধ্যে তো বিজেপির ওয়ার্কাররাও ছিল যারা বাংলা ভাষায় কথা বলে, তারা তো ওটাই বলার চেষ্টা করছিল আপনারা করছেন কি, যে বাংলা ভাষা ভাষা নয়, বাঙালি আমাদেরকে আপনারা নোটিশ ধরাচ্ছেন। তো তার থেকে নজর ঘোরাতে এইসব করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 তারিখ অবধি অপেক্ষা করতে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, কিন্তু তার আগেই রেজিগনেশন এবং সেটাকে অ্যাকসেপ্ট করে তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েও দিয়েছে। কাকলি ঘোষ লিডার এবং শতাব্দী ডেপুটি লিডার। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ, তিনি তার ইস্তফা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, মুখ্যমন্ত্রী এবং সংসদীয় দলের চেয়ারপারসন, তার কাছে নির্দিষ্টভাবে সরাসরি তার কাছে পাঠিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বারবার রিপোর্ট আসছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে দলনেতা, তিনি অসুস্থ, তিনি যেতে পারছেন না, ফলে একটা সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে। তো তারপরে কল্যাণবাবু বর্ষিয়ান সাংসদ, বিভিন্ন মামলাতেও তিনি তো একজন দক্ষ আইনজীবী, বিভিন্ন মামলাতেও তিনি ব্যস্ত থাকেন। তখন নেত্রী এবং সংসদীয় দল এটা অনুভব করেছেন যে ওখানে সমন্বয়ের কোনো অভাব হচ্ছে, এবং সেটা তো কাল সব সংসদীয় দলের বাকিরাও তো সেই মিটিংটায় পার্টিসিপেট করেছেন। তো তারপরে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, তিনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন, তখন দলনেত্রী সেটা অ্যাকসেপ্ট করে হুইপের দায়িত্ব দিয়েছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে, আর ডক্টর ঘোষ দস্তিদারের পাশাপাশি ডেপুটি লিডার শতাব্দী রায়কে। অর্থাৎ নারী শক্তির আরও দুজন প্রতিনিধি তৃণমূলের তরফ থেকে সাংগঠনিকভাবে, দলীয়ভাবে অত্যন্ত তারা সম্মানিত এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আরও দায়িত্বে এলেন। বলছি আজকে ইস্তফা দিয়েও সোশ্যাল মাধ্যমে সে মুয়ার বিরুদ্ধে নিজের বক্তব্য দিয়েছে, বলেছে যে মুয়ার পাশে 2023 সালে তিনি পাশে দাঁড়িয়েছিলেন, আর তার প্রতিদানে কল্যাণকে মিসোজিনিস্ট বলে উল্লেখ মুয়ার। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক আনুগত্যে আছেন, তিনি সাংসদ, তিনি দক্ষ আইনজীবী, কিন্তু প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং কে কি বলছেন তাতে কারুর ক্ষোভ হতে পারে, কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধহয় বেশ কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযত এবং সাবধানী হওয়া প্রয়োজন। একটা বিষয় হয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সংসদীয় দলের সকলেই ছিলেন সেই জায়গাটায়। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী একটি সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং কল্যাণবাবুর জায়গায় ডক্টর কাকলি ঘোষ দস্তিদার হুইপের দায়িত্বে এসেছেন। ফলে এরপর কোনো সিনিয়র নেতা দলের অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের বাইরে এমন কিছু কথা বলাটা বোধহয় উচিত নয়, কারণ দলের সাধারণ যারা কর্মী, সামনে আরও কঠিন লড়াই আসছে, অনেক দায়িত্ব গোটা দলের,
সাংসদদের দলের কর্মীরা লড়ছেন সিপিএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কোথাও কোথাও কংগ্রেসের একাংশের বিরুদ্ধে, এবং সামনে বিজেপি যেভাবে সামাজিক সংকট তৈরি করছে, যেভাবে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, এই সময় যদি নেতৃত্বের তরফে থাকা নেতারা, দায়িত্বশীল নেতারা এই ধরনের প্রকাশ্যে মন্তব্য করেন, সেটা সাধারণ কর্মীরা দুঃখ পান, তাদের একদমই সেটা মনোপুত হয় না। ফলে কল্যাণদাকে আমরা সম্মান করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান, অভিজ্ঞ সাংসদ, আইনজীবী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সময়টা অনুপস্থিতি, যে সময়টা একটা মানুষ অসুস্থ তো হতেই পারে, আমি তো বহুদিন আগেই বলেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, এবং সেটা তো বেড়েছে, উনি ট্রিটমেন্ট চলছে। তো এখন সেই জায়গাটা কোথাও একটা স্মুথ ছিল না বলেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছেছে। তো সেটা যদি স্মুথ থাকতো তাহলে এইসব বিষয়গুলো আসতো না। এখন কল্যাণবাবু আইনজীবী হিসেবেও ব্যস্ত, তাকে সত্যিই ব্যস্ত। মানে কল্যাণদা কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো দেশের অন্যদিকের কোর্ট, ফলে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কাল সংসদীয় দলের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্তটা অনুমোদন করেছেন। ফলে আমাদের সকলেরই অনুরোধ যে কল্যাণদার যদি কোনো বক্তব্য থাকে, দুঃখ থাকে, ক্ষোভ থাকে, সেটা এই মুহূর্তে দলের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো। উনি তো দলনেত্রী সম্পর্কে বিরুদ্ধে বলছেন, দল পরিচালনার ক্ষেত্রে বলছেন, উনি বলছেন ওনার কোনো এক জায়গায় একটা আকস্মিক একটা তার যে বিষয়টা হয়েছে, একটা কোনো জায়গায় ওনার একটা খারাপ লাগা কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো দিনের সৈনিক হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে, এই সময় কোনো রকম ধৈর্য হারিয়ে কোনো বক্তব্য, সেটা দলের কর্মী, সমর্থক, তাদের আবেগে আঘাত করতে পারে, বা আমাদের দলের ক্ষেত্রে সেটা কোনো রকম বাঞ্ছিত নয়। এই ধরনের মন্তব্য কল্যাণদার মতো একজন দীর্ঘ দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিজ্ঞ সাংসদ, দক্ষ আইনজীবী, তার একটু রাগ ক্ষোভ যেটা ছিল একটু, কল্যাণদা তো অনেক সিনিয়র, আর সুদীপদার অনুপস্থিতির সময় যদি সবটা স্মুথ থাকতো তাহলে মমতাদি বা সংসদীয় দল পর্যন্ত এই বিষয়টা এসে পৌঁছতো না। তো কোনো কারণে সেটা যখন ফাঁক ছিল বলেই সংসদীয় দলের অধিকাংশের ধারণা, তো তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিচ্ছেন, আমার মনে হয় কল্যাণদা তো আমাদের থেকে অনেক সিনিয়র, মানে কল্যাণদা আমারই দাদার মতো। কল্যাণদা একজন মানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সম্পদ, আজকের নয়। ফলে তার কোনো রাগ, ক্রোধ, অভিমান যেটাই হোক, সেটা কল্যাণদারই মতো, কিন্তু সেটা দলের মধ্যে রাখা ভালো। দিদির প্রতি তো তার অনেক আস্থা, এমন কোনো আক্ষেপ এমনভাবে, সেটা এই মুহূর্তে দলের বাইরে যাওয়া এমন একটা চ্যালেঞ্জ নিয়ে দল লড়ছে। কল্যাণদাও লড়ছেন, বিজেপির বিরুদ্ধে কল্যাণদাও লড়ছেন। তো ফলে কল্যাণদার লড়াই তো সংসদে আছে, কল্যাণদার লড়াই রাজপথে আছে, কল্যাণদার লড়াই আদালতে আছে। ফলে কল্যাণদা একটু এই যে ধরনের কথাগুলো বিরোধীরা প্রচারের সুযোগ পাচ্ছে, সেটা অবাঞ্ছিত। কল্যাণদা একটু মাথা ঠান্ডা করে এই সংযমটা বোধহয় এই সময়টা দেখালে একটু একদম ঠিকঠাক। আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অনুপস্থিতি, সেটাকে ওই খারাপ লাগা থেকেই, পরিমাণ থেকেই? শুধু বলতে পারবো না, আমি বলতে পারবো না এখন। কল্যাণদা কোন, মানে হয়তো আমি জানি না কোনো কোর্টে ছিলেন কিনা, আমি কিভাবে বলবো। ফলে কেন ছিলেন না, এটা এইভাবে কোনো উপসংহার আমার পক্ষে দেয়া সম্ভব না। আমি শুধু এইটুকুই বলতে পারি, কল্যাণদা আমার পুরনো দাদা। কল্যাণদা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের
অনেক পুরনো দিনের ভাই, দীর্ঘদিনের দক্ষ সাংসদ, দক্ষ আইনজীবী। কোনো একটা পরিস্থিতিতে কল্যাণদা একটু এমন কিছু, মানে কল্যাণদার ক্ষেত্রে মানে দল বলবে যে এটা অবাঞ্ছিত, এটা দুর্ভাগ্যজনক বা এটা করা উচিত নয়, এটা দল বলবে, মানে কেন বলতে হবে? কল্যাণদা দলের একজন সিনিয়র নেতা, নিশ্চিতভাবে কল্যাণদার একটু আঘাত লেগেছে বা কোনো উনি একটা ভাবছেন, ফলে সেই আবেগটা, সেই অভিমান, সেই ক্রোধটা একটু মানে দলকে ওটা বলতে হবে, এটা কেন কল্যাণদা করবেন? মানে এটা কল্যাণদা তার উপরে, তাহলে কল্যাণদার সেইটাকে রেখে করা উচিত। দল যদি এটা বলতে হয় দলকে, যেটা বলছেন সেটা দুর্ভাগ্যজনক, বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে গ্যাপ হলোই বা কেন যে তার জল গড়াতে মমতাদির কাছে আসবে, ফলে এটা কেন দলকে, যদি দলকে কোনোদিন বলতে হয় সেটা কল্যাণদা নেবে কেন? ফলে কল্যাণদা তার আগেই এটাকে থেমে যাওয়া। বলছি ছজন এমপি নিয়ে বলেছেন যে এদের অনুপস্থিতি অত্যন্ত হাল খারাপ, এই বিষয়টি দলকে গুরুত্ব দেবে, কারণ অ্যাজ এ চিফ হুইপ হিসেবে তিনি জানিয়েছিলেন, পরে তিনি পদত্যাগ করে এবং ওনার প্রতি অবিচার দেখুন, কল্যাণদা আইনগত ব্যস্ততা, ওনার আইনি পেশার ব্যস্ততা, তার মধ্যেও তিনি সংসদ করেন এবং যথেষ্ট জোরালোভাবে সংসদে সওয়াল করেন। এবং এটাও ঠিক যে দলনেতা অসুস্থ থাকাকালীন কল্যাণদার বেশ কিছু ভালো পারফরমেন্স পার্লামেন্ট দেখেছে, কিন্তু তার মধ্যেও কোথাও নিশ্চয়ই কোনো কমিউনিকেশন গ্যাপ কিছু তৈরি হয়েছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর কাছে এসেছে। আর কখনো মত পার্থক্য হোক বা আমাকে কে বলছে কি বলছে, তিনি যদি মহিলা হন, কোনো কারণে কারুর মত পার্থক্য হয়, মহিলা, তাদের ক্ষেত্রে শব্দ প্রয়োগের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত। কল্যাণদা অনেক সিনিয়র, ওনাকে যিনি আক্রমণ করেছেন, কল্যাণদা একটু মানে মহিলাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট সেই একটু সাবধান হয়ে, একটু সতর্ক হয়ে। তো আমাকে কদিন আগে সিপিএমের কে আগুন পাখি না সাবমেরিন কে একটা কি খারাপ কথা বললো, তা আমি তো মহিলা বলেই কি আমি সেই শব্দগুলো তাকে ফেরত দিতে পারলাম না, নইলে কে কিসের সন্তান সেগুলো কি বলতে পারতাম না, মহিলা বলে আমি আটকে গেলাম, বা আমরা সাধারণত আটকে যাই। তো কল্যাণদাকেও, ফলে যখনই কোনো মহিলার সঙ্গে যদি মত পার্থক্য হয়, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু শব্দ প্রয়োগের ক্ষেত্রে এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই এটা অ্যালাউ করতে পারে না। আজকে ডিএ মামলায় সুপ্রিম কোর্ট জানতে চাইলো এটা মৌলিক অধিকার কিনা, এবং বলছে তো আপনারা মানে কি টাকা তো দিন, কিছু তো দিন, সর্বোচ্চ আদালত বলছে। সর্বোচ্চ আদালত এখনো কোনো নির্দেশ দেননি। ডিএ মামলায় সর্বোচ্চ আদালত এখনো কোনো নির্দেশ দেননি, বরং আইনজীবীর এরম সওয়ালও হয়েছে যে ডিএটা সাংবিধানিক অধিকার নয়। এমন সওয়ালও হয়েছে, দেশের এতগুলো রাজ্যে ডিএ চালু নেই, রাজ্য সরকার ডিএ দেন না। তো ফলে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের 1,75,000 কোটি টাকার বেশি দেয় না, তারা রাজ্যের কোষাগারের উপর চাপ দেওয়ার জন্য নানা ধরনের আইনি ফিকির করবে। মামলা চলছে তো, সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেননি, এই নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই, কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেননি। আরিপুর পূর্ব এবং ময়না বিধানসভার ভোটার তালিকায় গরমিল, রাজ্যের 2 WBCS অফিসার যারা এই 2 বিধানসভায় ইআরও এবং AERও দায়িত্ব ছিল, তাদের সাসপেন্ড করে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক বিষয়, প্রশাসন যা নির্দেশ এসছে তার পরিপ্রেক্ষিতে এটা প্রশাসনিক বিষয়, এক্ষুনি কোনো মন্তব্য করব না। এখন কোন ব্যক্তি করেছে, কি করেছে, আমরা তো উল্টে বলছি যে ভোটার তালিকায় যারা কারচুপি করেছে ব্যবস্থা নিন। তার কারণ অন্য রাজ্যের ভোটার কি করে পশ্চিমবঙ্গের ভোটারের লিস্টে নাম ঢোকে, এটা যদি জাতীয় নির্বাচন কমিশনের ভেতরের কারুর কোনো রকম বিষয় না থাকে, এটা কি করে হয়? এটা কোনো অবস্থায় এটা হতে পারে না। ফলে আমরাই তো বলছি ব্যবস্থা নিন। পুজোর অনুদান
আজকেও দুটো ক্লাব, মানে আগে গতকাল ছেড়েছিল রায়গঞ্জ, কোন্নগর, আজকেও এই শুনুন, দুটো ক্লাব ছেড়েছে। 43,000 45,000 পুজো কমিটি, তার মধ্যে কোথাকার কোন ক্লাব একটা দুটো করে প্রচারে নামার জন্য টাকা নেব না বলে বিবৃতি দেবে, আবার 15 দিন বাদে এসে সেই টাকাটা নিয়ে যাবে? যারা যারা বলছেন টাকা নেব না, প্রথম প্রশ্ন, তারা এর আগের কয়েক বছর টাকা নিয়েছেন কি না? যদি হ্যাঁ হয় তাহলে গোটা টাকাটা আগে ফেরত দিয়ে যান, তারপর কথা বলবেন। 2, এরা যারা টাকা নেবেন না বলবেন, তারা বিদ্যুতের 80% খরচ এবং অন্যান্য ফি বাবদ যে টাকাটা তার যেটা মকুব করা হয়েছে সেটাও সুবিধা যেন তারা না নেবেন না, তারাও পুরো কস্টিংয়ে যেন তারা পুজো করবেন। এটা পুজো অর্থনীতিকে চাঙ্গা করতে, পুজো অর্থনীতি এবার একটা রেকর্ড জায়গায় যাবে। 1 লক্ষ কোটি টাকা ছাড়াবে পুজো অর্থনীতি। বাংলার 4.5 কোটি মানুষ উপকৃত হবেন পুজো অর্থনীতিতে। সেটাকে যারা কটাক্ষ করে নেব না এসব নাটকবাজি করছেন, আগে নিয়ে থাকলে টাকাটা ফেরত দিন। বলছি আজকে সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন মিলে তারা প্রতিবাদ করছে যে এই অভয়ার সময় তারা যে আন্দোলন করেছিলেন তার জন্য পুলিশ নোটিশ পাঠায়, মানে 1 বছর পর তাদেরকে নোটিশ পাঠিয়েছে। না, আইনে যা আছে তাই হবে। যদি কেউ, আমি তো মনে করি যে বলেছিল 150 গ্রাম, তাকে তো অ্যারেস্ট করা উচিত। ওনার গোটা গোষ্ঠী মিলিয়ে 150 গ্রাম হবে না, উনি একজনের 150 গ্রাম বলছেন, তাকে অ্যারেস্ট করা উচিত নয়? আরজি করে যারা দেখালেন গ্লাভসে রক্তমাখা গ্লাভস, ব্রেকিং নিউজ হয়ে গেল, পরে দেখা গেল রক্ত নয়, ওটা ওখানকার একটা কেমিক্যাল, কেন অ্যারেস্ট হবে না? উত্তেজনা ছড়াবার জন্য। এদের তো অ্যারেস্ট করা উচিত। নোটিশ কি পাঠাচ্ছে মশাই? তো অ্যারেস্ট করা উচিত। আইনের পথে চলবে, এর মধ্যে আমরা দল নিয়ে ঢুকতে চাই। বলছি আজকে দলের সর্বসাধারণ সম্পাদক এসআইএর মিটিং, অন্যদিকে বঙ্গ বিজেপিকে নিয়ে অমিত শাহ এসআইএর মিটিং। এই যে এসআইআরটা কি এবার রাজ্যের ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, মানে দুটি দলের জন্যই? দেখুন, দুটি দলের জন্য মানে অমিত শাহ চাইছেন ব্যাকডোর পলিটিক্সের জন্য এসআইআরকে হাতিয়ার করতে, আর আমরা চাইছি কনস্পিরেসিটা রুখে দিতে। ফলে এটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা আলোচনা হচ্ছে। আমরা বলছি কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। আজকে আমরা তো স্পষ্টভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, আর ওরা চাইছেন অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢোকাও, বিহারের মতো ওই কুকুর, ট্র্যাক্টর, এদেরকে ভোটারের সব আস্তে আস্তে সেই প্রক্রিয়ায় নিয়ে এসো করে বৈধ ভোটারদের ওপর কোপ দিয়ে বিজেপির সুবিধা করে দিতে। তো ফলে দুজনের উদ্দেশ্যের আগাগোড়া তফাৎ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে একাধিক বক্তব্য করেছেন যে পারফরমেন্সই হচ্ছে যে কোনো এর ভিত্তি বা প্রমোশনের ভিত্তি। ভালো তো, ঠিকই তো বলেছেন। যদি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে থাকেন পারফরমেন্সই ভিত্তি, সকলকে কাজ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি চাই, দায়বদ্ধতা চাই, এই তো ভালো কথা, ঠিক কথা বলেছেন। মানে এটা তো যে কোনো দলের একটা মন্ত্রশক্তি, তো ভালো কথা। এগুলোই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। ভোট আসছে কিন্তু ভোটের আগে সেই ব্যারাকপুরে দেখা গেল বিপুল পরিমাণে অস্ত্রোদ্ধার রয়েছে। ওটা হচ্ছে যারা সমাজবিরোধী পোষে এবং অন্য রাজ্য থেকে অস্ত্র আনে, তারা আনে, আর এখানে পুলিশ সেগুলো উদ্ধার করছে, তো ভালো কথা, পুলিশ তো উদ্ধার করছে সেগুলো। বলছি কাজল শেখের গলা একটা কথা শোনা গেছে, বলেছে যেদিকে কালি পড়েছিল মুখ্যমন্ত্রী হোসেন, বলছে যে সেদিন যদি বিজেপি কর্মীদের পেটে লাঠি মেরে হাড়গোড় ভেঙে দিতে পারতেন তাহলে ভালো হতো। এই কথা, এটা তো আপনার কাছে কোনো সংযম রাখার জন্য, এই ধরনের কথাটা কতটা? দেখুন, কোন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ছবি ডিস্টর্ট করছে, কালি মাখাচ্ছে, কোন পরিস্থিতিতে কিসে বলেছেন সেটা দিতে আমরা সাধারণত উত্তেজনাকর, প্ররোচনামূলক বা বিসদৃশ্য কোনো কথা আমরা অনুমোদন করি না, সমর্থনও করি না। কিন্তু আমাদের নেত্রীর মুখে পোস্টারে ছবিতে কালি মাখাবে, তা সবসময় আমাদের নেতাদের মেপে মেপে কথা বলতে হবে, তা সেটাই বা কী করে হতে পারে? যদি কেউ তার আবাসনে এনে রাখে, সে আপনি কি করবেন? একটা লোক আবাসনের মধ্যে কি অন্য দলের সমর্থক থাকে না? আবাসনের মধ্যে কি অন্য দলের সমর্থক থাকে না? সে যদি অন্য কারো কানেকশন দিয়ে সে যদি সেগুলো ঢুকিয়ে রাখে, আপনি তো
প্রত্যেকের জিনিসপত্র চেক করা তো সেই আবাসনের দায়িত্ব, তো সেটার সঙ্গে ল অ্যান্ড অর্ডারের কী সম্পর্ক? বলছি আজকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে প্রেস মিট করে দাবি করছেন যে হিজবুল মুজাহিদিন, আনসারুল বাংলা, এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর লোক আজকে ওনাকে হত্যার চক্রান্ত করে ওখানে ছিল ওরা। ছোটবেলায় চাঁদ মামা বলে একটা কমিক্স পড়তাম, একটা ছোটদের বই পড়তাম, তাতে এই ধরনের কিছু ক্যারেক্টার থাকতো যারা সবসময় ওই বিভিন্ন অনুমান ভিত্তিক কাল্পনিক ইলিউশন এসবের মধ্যে ঘুরে বেড়াতো। আমার বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ শুনলে ছোটবেলায় ফেলে আসা সেই ছোটদের পত্রিকা চাঁদ মামার কথা মনে পড়ে। বলছে সিদ্দিকুল্লাহ আজকে বলছে মন্তেশ্বর থানা ঘেরাও করবো, আইসিকে ঘেরাও করবো এবং আমি মুখ্যমন্ত্রী ঘেরাও করে সারাদিন বসে থাকবো। সিদ্দিকুল্লাহ কিন্তু মন্ত্রী বলতে হবে না কি বলেছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, স্বাধীনতা দিবসের পর খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত আন্দোলন করব, উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না তৃণমূল। শুভেন্দুবাবুর যে গ্রামার বইটা না, তাতে পুরোটাই ফিউচার টেন্স শিখিয়েছে। শুভেন্দুবাবু যে গ্রামার বইটা পড়েন বা পড়েছেন, পুরোটা ফিউচার টেন্স শিখিয়েছে। ওর পাস্ট টেন্স নেই, ওর প্রেজেন্ট টেন্স নেই। যা বলবে দেখবে আজকে হারছি, তুই পরের বছর অমুক তারিখে দেখিয়ে দেবো। আজকে আমি ডুবছি, আমার দল উঠে গেল, আমি পরের বছর অমুক তারিখ। ওনার ব্যাকরণ বই, ওনার গ্রামার বইতে পুরোটাই ফিউচার টেন্স। ওনার পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স হয় না। ওই ফিউচারটুকুর ভরসায় উনি টিকে থাকেন। তো যদি কেউ এরকম হয়, হয় রোহিঙ্গা কিরম দেখতে? রোহিঙ্গা মুক্ত মানে রোহিঙ্গা আসছে কোত্থেকে? রোহিঙ্গা বেসিক্যালি হচ্ছে মায়ানমার থেকে আসছে। তো রোহিঙ্গা তাদের কথাবার্তা, সংস্কৃতি, তার সঙ্গে বাঙালির কোনো মিল নেই। আপনার পাশে দাঁড়িয়ে থাকলে আপনি তাকিয়ে বুঝতে পারবেন উনি রোহিঙ্গা। আসছে কি করে? ত্রিপুরায় ঢুকলো কি করে? শুভেন্দুবাবু বলুন, ত্রিপুরায় ধরা পড়লো কি করে আগরতলা স্টেশনে রোহিঙ্গা? সেই তারা আবার স্টেশনে ট্রেন ধরছিল দিল্লি যাবে আর কলকাতা আসবে বলে। যদি ধরা পড়তো আপনারা বলতেন কলকাতায় রোহিঙ্গা। আসছিল কোথা থেকে? ত্রিপুরা থেকে। যে রোহিঙ্গা কেমন দেখতে জানেন? রোহিঙ্গা হচ্ছে ওই লোকটার মতো দেখতে। শুভেন্দুবাবু ভালো করে দেখবেন যে গরমকালে, গরমের মধ্যে দুর্গাপুরের মতো জায়গায় গরম টুপি পরে, গরম মাফলার দিয়ে, কালো রঙের গরম জোব্বা পরে, চোখে সানগ্লাস দিয়ে যে লোকটা আপনাদের সবাই ছিল, ও জামা কাপড় খুলে দেখুন, ওই মালটা রোহিঙ্গা হলেও হতে পারে। বলছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে এই নিয়ে এসআইআর নিয়ে এবং পাশাপাশি ভোটার তালিকা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে বাঙালিকে নিয়ে আন্দোলনের একটা রূপরেখা বেঁধে দিয়েছেন। এই সামগ্রিক বিষয়ে কি বলবেন? এবং বলেছেন যে যারা 100 নিচে যাদের ভোটের লিড, দেখুন, একটা গোটা বিষয় হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত দুটি বিষয় নিয়ে বলেছেন। একটি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানকে ঘিরে আমাদের দলীয় কর্মী সৈনিকদের যে কর্তব্য, কারণ ওটা তো সরকারের কর্মসূচি, কিন্তু আমাদের দল কি করবে সেই সময়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণ সাংগঠনিক। আমি দলীয় সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা বলেছেন তা নিয়ে একটি কথাও বলবো না, কিন্তু এই ক্ষেত্রে উনি একদম যে প্রত্যেকটা বুথে অন্তত 2টো সভা করা, প্রত্যেকটা বাড়িতে পৌঁছনো, বুথে বুথে ছোট ছোট মিটিং করা, 4 in 1 মানুষের কাছে যেতে হবে আগামী 2 মাসের মধ্যে। 4 in 1। 1 নম্বর হচ্ছে আমাদের বাড়ি আমাদের সমাধান, এটা কেন অভিনব, আপনার কি উপকার, এইটা বোঝাতে হবে বাড়ি বাড়ি। 2, বাংলা সামগ্রিক উন্নয়ন এবং সব স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ রেখেছে, বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। 3, বাংলা এবং বাঙালির উপর আক্রমণ আসছে, শিকড়ের টান দিচ্ছে, প্রতিবাদ করতে হবে। এবং 4, ভোটার লিস্টে কারচুপির চেষ্টা করছে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটি সৈনিককে নির্দেশ দিয়েছেন এই জনসংযোগ কর্মসূচিতে 4 in 1 মূলত এই 4টে বিষয়ে বাড়ি 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 নিখুঁতভাবে ফিজিক্যালি পৌঁছতে হবে।
ফিজিক্যালি সমীক্ষা করতে হবে এই সংক্রান্ত যে কর্মসূচি তিনি সেটা বিস্তারিত বলেছেন। আর দলের পার্টটা, অভ্যন্তরীণ পার্টটা আমি এখানে কোনো শব্দ করব না। আমি করলে তার পরিণাম ভয়ানক হবে, আমি তুমি করলে, এটাও তো বলছি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক বিষয়ে যা বলেছেন ও বিষয়ে আমি সবিস্তারে একটি শব্দও বলবো না, কিন্তু তিনি যে কোনো অভিভাবক, দলের নেতা, তিনি সকলকে মিলিয়ে একদম কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ার যে নির্দেশ দিয়েছেন তাতে যা যা বলার তাই তাই বলেছেন, যে বিজেপির জামানত জব্দ হবে, সকলে মিলে একেবারে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে চ্যালেঞ্জ নিতে হবে এবং বিজেপির জামানত জব্দ করতে হবে। সব জায়গায় প্রত্যেকটা সিটে 294-294টা সিটেই সমান গুরুত্ব আমরা সেখানকার নাগরিকদের প্রতি। এবার এক একটা জায়গার এক এক রকম ভূগোল, সংস্কৃতি, ইতিহাস, গঠন, জনগণের চরিত্র, তো ফলে সেখানকার জন্য সেই ধরনের কর্মসূচি, সমাধান, এগুলো সকলেরই আলাদা আলাদা থাকে।